আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা অবশ্যই ভালো আছেন। আমি দোয়া করি সবার জন্য, যাতে সবাই সব সময় সব জায়গা থেকে ভালো থাকে সব পরিস্থিতিতে। আমি নিজেও ভালো থাকার চেষ্টা করি, তবে কিছু কিছু সময় আছে যখন সেটা প্রপার হয়ে ওঠে না। যেমন আজকে 2 দিন যাবত আমার মন অনেক খারাপ, মানে এত খারাপ কখনো আমার সময় যাবে আমি ভাবতেও পারি নাই। আমার এর আগেও এরকম মানে ঘটনার সম্মুখীন আমি হয়েছি। এর আগেও আরো 2টা ফোন আমার এমন হয়েছে। আর মন খারাপ কেন সবাই তো জানেন, ফোনটা হারাই গেল এমন একটা অবস্থায়, এমন একটা সময় হারাইছে। এমনি অন্যান্য সময় হারাইলে আমার এত বেশি খারাপ লাগতো না, কিন্তু এমন একটা জিনিস হারাইছে আর এমন একটা ফোন হারাইছে। আমার অ্যান্ড্রয়েড ফোনটা হারাই গেলেও আমার এতটা খারাপ লাগতো না। ওই ফোনটার সাথে একটা অন্যরকম ভালোবাসা জড়ানো ছিল। ওই ফোনটা এইভাবে হারাই যাবে আমি কল্পনাও করিনি, কারণ এই ফোনটা নিয়ে আমি অনেক জায়গায় ট্রাভেল করছি। এমন না যে এই প্রথম কোথাও ট্রাভেল করছি, প্রথম কোনো যানজটের ভিতরে গেছি, এর আগে কখনো কোথাও যাইনি। এরকম যদি হইতো তাহলে একটাই ছিল যে না, কখনো যাই নাই, হঠাৎ করে গেছি, বুঝতে পারিনি, এমন হয়ে গেছে। আমি কিন্তু সবসময় খুব সিনসিয়ারলি চলাফেরা করি, মানে যাতে করে আমার, বিশেষ করে আমি যে জিনিসগুলো রেগুলার ইউজ করি ওইগুলো যাতে কখনো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বা আমার নিজের যাতে কোনো প্রবলেম না হয়, এই ধরনের সব কিছু আমি সবসময় মেনটেন করে চলার চেষ্টা করি। তো মানে গতকালকে এমন একটা সিচুয়েশন চলে আসবে, এমন একটা সিচুয়েশন হয়ে যাবে, আমি আসলে কল্পনা করতে পারিনি। আম, কেন হয়েছে সেটাও মানে আমার আমার মাথায় ঢুকতেছে না এটা কেন হইলো। তবে কোন সিচুয়েশনে হয়েছে সেটা আমি বুঝতে পারি। যেমন আমার সকালবেলায় আমাদের এই যে এই বাসা থেকে আমি বের হয়েছি, সবসময় তো আমার ফুপুরে বরাবরই আমরাই ডাক্তার দেখাই, যে কোনো সমস্যার হইলে আমরাই ডাক্তার দেখাই। 2টা কাজ করছে আমার ফুপু আমাদেরকে না জানাইয়া, সে নিজে নিজে করছে, আর 2টা কাজে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ফুপু। মানে এক হইলো তার প্রথম যে চোখ, ওই চোখ মানে সে যখন চোখে কম দেখতেছিল তখনই আমাদেরকে বলছিল চোখে ছানি পড়ছে, চোখে দেখতেছি না, ডাক্তার দেখাইতে হবে। তখন আমার বিয়ে ছিল। তো তখন আমি ফুপুরে বললাম যে ফুপু বিয়েটা কোনো রকম হোক, তারপর বিয়ের পরে আমি আপনাকে ডাক্তার দেখাবো না। সে কি করলো, বিয়েতে আসার আগেই সে চোখের অপারেশন করালো তাদের নিজের তাগিদে। অপারেশন করানোর পর কি হলো, কারণ বিয়েতে তো অনেক কাজ আপনারা জানেন, এখানে সেখানে তাওয়া তো, আর সম্পূর্ণ বিয়ের কাজগুলো কিন্তু নিজের দায়িত্ব হয়েছে আমার, আমি নিজেই করছি। তো সেই সব কিছুর চক্করে হচ্ছে গিয়া আমি ওইভাবে মানে এক্সট্রা কোনো একটা টাইম ও এক্সট্রা কোনো জায়গায় দিব ওই সময়টা আমার কাছে ছিল না। তো এই কারণে হচ্ছে আমি ফুপুরে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারিনি। তখন আমি বলছিলাম ফুপুরে যে বিয়েটা হোক, পরে আমি আপনাকে নিয়ে যাবো। তো সে আমাকে সেই সুযোগ দেয়নি, না দিয়ে সে ডাক্তার দেখাইছে। এখন সে তার সেই চোখটা মানে অকেজোই বলা যায়, এতটা এত পরিমাণে খারাপ হয়েছে। অপারেশন খুবই খারাপ জায়গায় হয়েছে, আর খুবই খারাপ একটা সিচুয়েশন ওই চোখটা। তারপরে এখন ওই চোখের অপারেশনের পর এখন সে আরেক চোখেও একদমই দেখে না। দেখানোর পর আবার ওই চোখটা অপারেশন করাইছে, এখন ওই চোখও কম দেখে, তবে দেখে অল্প 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 দেখে। চশমা লাগাইলে একটু বেশি দেখে, চশমা ছাড়া খুব একটা দেখে না। এই 2টা কাজ সে করছে, 2টা কাজই তার খারাপ হয়েছে। তো তখন থেকেই হচ্ছে সে চিন্তা করে মানে যে এই যে হার্টের প্রবলেম হয়েছে, তারপরে আবার এখন আমাকে বলছে ফুপু, যখন ফুপুর বাসায় গেলাম যেমন এমন অবস্থা, আমার হার্টের অবস্থা তো খুবই খারাপ। তার আমি বললাম ঢাকা যায় না, আপনাকে ডাক্তার দেখাইতে বলে। এখন আমরা, আপনারা তো দেখেন বেশিরভাগ সমস্যা নিয়ে কিন্তু আমরা ঢাকা মেডিকেলেই যাই। ঢাকা মেডিকেলের এমন কোনো কোণা নাই যেটা আমি চিনি না, যেটা জানি না, যেটা সম্বন্ধে। তো আমরা সবসময় ওখানেই দেখাই। কিন্তু ফুপুর হচ্ছে হার্টের প্রবলেম, তো আমার মনে হইলো যে হার্টের প্রবলেমের কারণে ঢাকা মেডিকেলে গেলে খুব একটা সুবিধা হবে না। তো এটার জন্য বেস্ট হচ্ছে হৃদরোগের যে হসপিটালটা সেইটাই। তো আমি বললাম ঢাকা যায় না, আমি হৃদরোগ থেকে আপনাকে ডাক্তার দেখাই দেবো। এখন হৃদরোগে যে এই ধরনের চুরি ছেঁচড়ামি হয় সেটা তো আমার জানা ছিল না। তো এইটা হচ্ছে গিয়ে আমি বের হইলাম সকালবেলা 8টা বাজে বের হয়েছে, আমার বাসা থেকে 8টার আগে বেরিয়েছি। তো ফুপুরে নিয়ে প্রায় মানে পৌঁছাইতে পৌঁছাইতে আমার 9:30 থেকে 10:45 হয়ে গেছে। জ্যাম থাকে,
অনেক দূর আমাদের এখান থেকে শ্যামলিতে, মোটামুটি অনেক দূর। তো ওইখান থেকে গেছি, বাসে কথা বলছি মার সাথে, ব্যাগে তখন ফোন ছিল, ফোন থেকে ব্যাগ থেকে বের করি তো কথা বলছি, তারপর আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, গাড়ি থেকে নামছি। নামার পরে যখন 10 টাকা দিয়ে টিকিট কাটতে গেছি, টিকিট কাটার সময় যে টাকা বের করছি তখনও আমার ফোনে, আমার ব্যাগে আমার ফোন ছিল, আমি নিজের চোখে দেখছি। তো তখন ওই টিকিট কাইটা হচ্ছে গিয়ে এক জায়গায় গেছি, ওইখান থেকে আবার আমাকে আরেক জায়গায় পাঠাইছে, আরেক জায়গায় পাঠাইছে। তো সেইটার জন্য হচ্ছে আবার টাকা বেশি লাগবে। তখন আমি ব্যাগে হাত দিছি, ব্যাগ হালকা, ব্যাগ হালকা কেন, এখন পুরো ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে দেখি যে আমার ব্যাগে কোনো মোবাইল নেই। পরে আমি আর কোনো ডাক্তার টাক্তার দেখাইলাম না, আমি মানে মোটামুটি যতটুকু খোঁজা যায় যে আমি কোথাও রাখলাম কিনা বা ফুপুর কাছে দিছি কিনা, এগুলো আইডেন্টিফাই করার জন্য হচ্ছে কি ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। আয়সা ফুপুকে জিজ্ঞেস করলাম, ফুপু বললো, মানে আমি ফুপুর হাতে তো দেই নেই, আমার মনে আছে, তো তারপরে হয় না যার জিনিস হারায় সে তো একটু ইয়ে থাকে। তো পরে হচ্ছে ফুপুর সাথে কথা বললাম, বললাম যে এমন এমন ফোনটা তো হারাই গেছে। পরে হচ্ছে মন খারাপ করে চলে আসলাম। তার মধ্যে আবার ওইখানে কয়েকটা ভিউয়ার্স, মানে প্রায় 4-5 জন ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে। এখন এমন একটা সিচুয়েশন, আমি তাদের সাথে মন খুলে কথা বলতে পারতেছি না। আছে না যে মরার উপরে খাড়ার ঘা, একজন ভিউয়ার্স আবার ছবিও তুলতেছে, আরেকজন ভিউয়ার্স বলতেছে আমি মিমাপুর সাথে দেখা করব, মিমাপুরে দেখার আমার অনেক ইচ্ছা, মিমাপুরে আমি যত ভালোবাসি অত ভালো কাউরেই বাসি না। এখন আমি বললাম তাহলে বাসায় একদিন যায় না আপনি, কারণ আমার এমন সিচুয়েশন, আমি তাদের সাথে মন খুলে কথাও বলতে পারিনি। তো সবকিছু মিলাইয়া সময়টা অনেক খারাপ গেছে, মানে এত সময় খারাপ যাবে এমন করে। আর সব থেকে বেশি খারাপ লাগছে এই জন্য, আমার ওই ফোনটা যখন আমি কিনি তখন কিন্তু খুব বেশি টাকা পয়সা আমার হাতে ছিল না। আর তখন তো অত বেশি আর্নও ছিল না, হয়তো মাস শেষ হইলে 12-15 হাজার টাকা পাইতাম এই যুগ থেকে। তো ওই ওই সময় আসলে এত দাম দিয়ে ফোন কেনাটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল তখন। আমার আব্বু আমাকে হচ্ছে গিয়া লোন উঠাইয়া আমাকে এই ফোনটা কিনে দিছিল, মানে আব্বুর প্রায় 10,000 টাকার মতন ছিল এই ফোনটার মধ্যে। তো মানে আব্বুর স্মৃতি হিসেবে ফোনটা আমার কাছে ছিল। আমার খারাপ লাগার জায়গাটা শুধু এই জায়গায় যে আব্বুর একটা শেষ স্মৃতি ছিল আমার কাছে, সেটাও এখন নাই। কারণ আমার আব্বু বাহিরে গেছে করছে, আমার আব্বু আমার জন্য কোনো কিছু নিয়ে আসেনি। ওই সাবান শ্যাম্পু এগুলো তো আসলে সময়ের ব্যবধানে শেষ হয়ে যায়, কিন্তু হয় না বড় হয়ে যাওয়ার পর বাবা মার হাত থেকে কিছু পাওয়া, মানে আমার হয় নাই এটা, আমি আমার বাবার কাছ থেকে ওইভাবে কোনো কিছু পাই নাই। তো এই ফোনটা যখন আমি কিনছি তখন সে আমাকে 10,000 টাকা দিছিল, এইটাই আমার কাছে তার মানে স্মৃতি ছিল যে আসলে সে আমাকে এটা দিয়েছে। তো এটা হারানোর পর মানে হসপিটালে কান্না আসছে, কিন্তু হসপিটালে আমি কান্না করি নাই, কারণ হচ্ছে চিন্তা করলাম এখন যদি এটার জন্য আমি ইয়ে করি, ফুপুর সামনে মন খারাপ করি, ফুপুর নিজের মন খারাপ হবে। আর সে শোনার পর থেকে অলরেডি কান্নাকাটি করতেছিল যে তার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আসলে ক্ষতিটা তো তার জন্য হয় নাই, এটা আমার ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। আম, এখন ফুপুরে বুঝাইছি, ফুপুর সামনে মন খারাপও করে নাই, কিন্তু আমার অনেক খারাপ লাগছে সত্যি কথা। মানে এটা যদি অন্য একটা কিছু হয়ে যেত, আমার ব্যাগ থেকে যদি 10-20 হাজার টাকা হারাই যেত, আমি মনে হয় এতটা কষ্ট পাইতাম না। ফোনটা হারাই যাওয়াতে আমি এতটা কষ্ট পেয়েছি, অনেক ইমোশন জড়ানো ছিল। আবার অনেকগুলো ভিডিও ছিল, অনেকগুলো পিকচার ছিল, যেগুলো আমি অন্য কোথাও শেয়ার করি নাই, ফোনটার মধ্যেই রাখছিলাম। সেই মানে অনেক কিছু ছিল, অনেক স্মৃতি ছিল, অনেক জায়গায় গেছি ফোনটা নিয়ে। আর এতগুলা টাকা এখন এই মুহূর্তে বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট আমার জন্য, কারণ এর মাঝখানে ভাইয়ারে কিছু টাকা দিলাম, তারপর আমার নিজের অনেকগুলো ঋণ ছিল, আমি অনেক ঋণ ছিলাম, সেগুলো পরিশোধ করতে যায় আসলে আমি এখন একদম ফাঁকা হয়ে গেছি। এখন এই মুহূর্তে আসলে আমি ফোন কিনবো কি দিয়ে সেই টাকাটাও আমার কাছে নাই, বা মানে আর টাকা থাকলেও মানে ওই ফোনটার যে একটা ঘা, ওইটা মনে হয় না আমার আমার থেকে কখনো যাবে।
তো ওই ফোনটা কেনার সময় আমাকে অনেক মানুষ কন্ট্রিবিউট করছে, কারণ আমার নিজের একার টাকায় আমি প্রায় সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি, কিন্তু তারপরেও 42-43 হাজার টাকা লাগছে ফোনটা কিনতে আমার। এখন তো নিউ ফোনই পাওয়া যায় না, এই যে 11 নিউ ফোনই পাওয়া যায় 40,000-39,000 টাকায় না? তা জানি না, দেখতে হবে। আমি ওই দিন কেন অনলাইনে দেখলাম নাকি জানি নিউ ফোনই পাওয়া যায়। আর তখন আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি আরো 2 বছর আগে। সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি। ফোনটা অনেক ভালো পড়ছিল। অনেক ভালো পড়ছিল, মানে যেমন ছিল ক্যামেরা, ক্যামেরা তো খুবই ভালো ছিল, আর দুই হচ্ছে ব্যাটারিটা এত বেশি ভালো পড়ছে, ফোনটার উপর দিয়ে অনেক ঝক্কি গেছে, যে তারপরে ব্যাটারি হেলথ কমে নেই। শুধু 2বার ফোনটা ডেথ হয়ে গেছিল, তখন হচ্ছে গিয়া ওই 2% করে কমছিল, কিন্তু এই টানা 1-1.5 বছরের মধ্যে 1%ও কমে নেই। কারণ এটার মধ্যে শুধু আমার হাত ছিল। যখন আমি ফোনটা নতুন নতুন নিয়েছি, আমি আইফোন সম্বন্ধে তো খুব একটা বুঝতাম না, তখন হইলো আমি ওই ফোনটা বেশি ধরতাম না হাত দিয়ে, মানে আমি যা করতাম সব আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতাম, ওটাতে শুধু ভিডিও বানাইতাম আর ছাড়তাম, বাচ্চাদের হাতেই থাকতো বেশিরভাগ আইফোনটা। তো তখন হচ্ছে গিয়া ওই আইফোনটার প্রতি অত বেশি মায়া ছিল না, কিন্তু যখন আর কি ওই আইফোনটা নিজে ইউজ করা শুরু করলাম, তারপর বিশেষ করে যখন আব্বা অসুস্থ হয়ে যায়, তখন তো ওইটা দিয়ে অনেক কাজ করছি। তো সবকিছু মিলে ফোনটার প্রতি অনেক ভালোবাসা ছিল। তো ওই ভালোবাসাটা আসলে এইভাবে জীবন থেকে হারাই যাবে। ভালোবাসার জিনিসগুলো আসলে মনে হয় এরকমই, বেশি দিন থাকে না লাইফে, মানে একটা সময় পরে ওটা চলে যায়, কারণ ওটা চলে না গেলে তো ভিতরে ওই ভালোবাসার আফসোস যেটা সেটা থাকে না। তো সেই জন্য মনে হয়, এটা আমার মনে হয় যে আসলে ভালোবাসার জিনিসগুলো বেশি দিন থাকে না লাইফে। যাই হোক, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। থানায় গেছি, থানায় যাওয়ার পর জিডিও করলাম, করার পরে পুলিশ ওরকম কোনো রেসপন্স দিল না। মানে একটা বিষয় আছে না যে পুলিশের অনেক বেশি ইয়ে থাকে যে না, আপনার ফোনটা আমরা এতদিনের মধ্যে বের করে দিব। মানুষ চাইলে কি না পারে বলেন? আমরা এই যে ক্রাইম পেট্রোল দেখি, তারপর হচ্ছে সিআইডি দেখি, তারপর কত ধরনের কত মুভি দেখি, সেখানে কি দেখা যায়, একটা ফোন বের করা ওয়ান টাইমের ব্যাপার। আর এখানকার পুলিশরা কি কয়, পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কোনো সময় নির্ধারিত নাই কখন বের হবে। একটা অ্যাপেল ফোন যেটার ইএমআই কোড দিলে নাকি যে কোনো মুহূর্তে যেখানে থাক সেটা বের করা যায়, আর তারা বলতেছে পাইতেও পারে, নাও পাইতে পারে। এটা কি আমার অ্যান্ড্রয়েড ফোন? কিন্তু তারা কি বলে না বলে। যাই হোক, এখন কি করার আছে, কিছু তো করার নাই, সরকারি কাজ সরকারি নিয়মে চলবে। আবার পুলিশের ওখানে আমাদের জানাশোনা লোকও নাই তেমন, জানাশোনা লোক থাকলে হয়তো বা একটু তাড়াহুড়া করে হইতো। দেখা যাক কি হয়, ওখানকার তো কোনো রেসপন্স তেমন একটা পাইলাম না। জিডির কপি দিয়ে দিছে, আমি বললাম জিডির কপি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার করতেছে বাড়িতে যা পানি খাওয়া তুমি, কিছু করার নাই তো আসলে, আর সরকারি লোকের সরকারি কাজ। আর এগুলা হচ্ছে গতকালকে রাত্রে আমরা খাইছিলাম সেগুলা, আজকে আবার গেছিলাম ফুপুর সাথে। তো মানে কালকে যে কাজটা অসম্পূর্ণ ছিল সেটা শেষ করে আজকে আসছি। ফুপুর হার্টের অবস্থা খুবই খারাপ, এতগুলা ওষুধ দিছে। তো ওইখান থেকে ভালোই ওষুধ দেয়, সরকারি এই যে ঢাকা মেডিকেলে যেমন 4 পিস 5 পিস করে ওষুধ দেয় না, এরকম এক পাতা ওষুধ দিছে, এক পাতা ওষুধের পাতার মধ্যে 15 পিস ওষুধ। আর ওটা যে ঢাকা আমরা বাইরে কিনতে গেলে 350-400 টাকা, ফার্মেসিতে আরো যে বাদ বাকি ওষুধ আছে না ওগুলো কিনা লাগছে মাত্র 3 পিস ওষুধ দিচ্ছে ওখান থেকে, গ্যাসের ওষুধ আর 2টা হার্টের ওষুধ। হার্টের জন্যই দিছে তোমার 4 রকমের ওষুধ, 4 রকমের না 5 রকমের অনেকগুলো ওষুধ দিছে। ওখান থেকে কিনছি, ওখান থেকে দিছে মাত্র 3টা, সব কিনা নিতে হইবে। টাকা ওষুধ কি টাকা আসলে? মোবাইল হারাইছে না, ওষুধ দিয়ে সামলাই দিছে। না, মোবাইল কই 42-43 হাজার টাকা, আর কই 2-300 টাকা। যতটা বিষয় না, সবকিছুর পরে এখন যেন একটা ফোন কিনতে পারি। এক আর দুই হচ্ছে কুকুর জন্য দোয়া করি যাতে কুকুর হাড়ের সমস্যাটা ঠিক হয়। আর আর কি বলার আছে, আর তো কিছু বলার নাই, আমার ফোন অনেক কিনুম কাজ। কি দিয়ে? আমি তোমার বললাম তুমি আমারটা নিয়ে নাও, আমারটা চালাও তুমি।
আমার তো তেমন একটা কল টল আসে না। আর এই যে ভিডিও করতেছি এটা তো আপনার ফোন দিয়ে করতেছি, সমস্যা কোথায়? ফোন নিয়ে নেওয়াটা তো আসলে কোনো সমাধান না, তাই না? পরে আপনি কি চালাইবেন, আমি এটা নিয়ে নিলে আমি না চালাইলাম কি হয়েছে? হয় না, বেশি বাইতেছিলাম না, হয় না, খুশি হয়ে গেলাম। আচ্ছা কাজ করি আমরা, পরে হচ্ছে কি আবার কথা বলবো। কত কাজ আমার জানেন, আমি মন খারাপের জন্য কালকে কোনো কাজ করি নাই, আজকেও কোনো কাজ করি নাই। অন্যান্য দিন সে অনেক কাজ করে রাখে, আজকে সে কিছু করে নাই। সে একবারও ভাবলো না বোর মনটা খারাপ, আমি একটু করে রাখি। না, সে তো ভাবছে যে বউটার মন যেহেতু খারাপ, তাই একটু কাজ কাম করলে মনটা একটু কাজের ভিতরে আটকা থাকবে। না, এগুলো ভাবার উচিত না। আল্লাহ, এই হলো বিষয়, দেখছেন? কাজ কইরা দিলেও ঝামেলা, কাজ না করলেও ঝামেলা। না, না করলে ঝামেলা, আমি সেটা বলি নাই। তুমি তখন বলতেছিলে এগুলো এগুলো করতে, আমি বললাম তো এগুলো আমিই করি। বাবা, হ্যাঁ, তো পরে বললো তাহলে আমি কালকে থেকে করবো না। আমি বললাম, ঠিক আছে করো না, আমি এসে করবো না, কিন্তু এখন তো আমার মন খারাপ ছিল। আমি আমি এটা কেমনে বসছে গো? এই যে লাল হয়ে যেতেছে, এটা তো আর উঠবো না মনে হয়। উঠবে, ছাইটা ডলা দিলে উঠবে। আমার তো মনে হয় না, শোনো। এই যে তরকারিতে ভিজা ছিল, কেমনে বুঝবে? তরকারি কে খেয়েছে এটার মধ্যে? কালকে রাত্রে আলুর দম যে খাইলেন, এই যে আলুর দমের প্লেট। এটা যে আছে সকালে